একটা গাড়ির সুপারভাইজারের আসলে মূলত অনেক বড় দায়িত্ব। আমি এখানে এসে যেমন দেখলাম জাহাজে যেরকম আমার দায়িত্ব ছিল ইঞ্জিন ডিপার্টমেন্টের, এখানের একটা দায়িত্ব হচ্ছে প্যাসেঞ্জার ডিপার্টমেন্ট, অনলি প্যাসেঞ্জার। আমার যখন গাড়িটা এখান থেকে যাবে, যাওয়ার পূর্বে আমার দেখে নিতে হবে যে আমার সিট কতগুলো বুক আছে, ওই পরিমাণ যাত্রী আমার আসছে কিনা সেটা চেক দিতে হবে। না আসলে তাকে ফোন করে বলতে হবে যে কোথায় আপনি, কি ব্যাপার, আপনি কি আসবেন নাকি আসবেন না। প্রাথমিক কাজ আমার এটা ছাড়ার আগে এটা আমি যাত্রী সেটেল করে আমার যাইতে হবে প্রত্যেকটা কাউন্টারে। আমার স্টপেজগুলো আছে সামনে, যে কাউন্টারগুলো, কাউন্টার মাস্টারের সাথে কমিউনিকেশন করে যে আমার ওইখানে যাত্রী আছে কিনা, বা কাউন্টার মাস্টারও আমাকে ফোন দিবে যে ভাই হ্যালো, এইখানে আমার যাত্রী আছে, এখান থেকে যাত্রী রিসিভ করে নিয়ে যায়। তো আমি যখন টার্মিনাল থেকে বের হই, ঠিক এই প্রসেসিংগুলো করে যাত্রীদের যেভাবে রিসিভ করা যায় গাড়িতে নিয়ে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমি তার গন্তব্যস্থলে পৌঁছাই দিই। আচ্ছা, এর মধ্যে যাত্রীদের সাথে কখনো খারাপ আচরণ বা খারাপ কোনো কিছুর সম্মুখীন হয়েছেন নাকি? না, খারাপ আচরণের আমাদের তো প্রশ্নই আসে না। সুপারভাইজারদের দায়িত্বই হচ্ছে যাত্রীকে মেনটেন করা, যাত্রীর সাথে সদাচরণ করে। সে যদি আমাকে একটা বকাও দেয়, গালি দেয়, এটা আমার দেখা যাবে না, আমার ওটা মাইনে নিতে হবে। যাত্রীরা অনেক সময় উত্তেজিত এবং খারাপ আচরণ করে, এটা অ্যাভেলেবেল। তো যাত্রীদের উদ্দেশ্যে আপনি একজন গাইড হিসেবে কিছু বলতে চান না? কারণ যাত্রীদের উদ্দেশ্যে আমি গাইড হিসেবে বলতে চাই হচ্ছে, তারা একজন বা দুইজন অথবা তিনজন নিয়ে গাড়িতে ওঠে, কিন্তু একটা গাইড পুরা গাড়ির দায়িত্বে, পুরা প্যাসেঞ্জারের দায়িত্বে, সবার দায়িত্বে নিয়ে এসে মাথায় রাখে, সব দায়িত্বটা নিয়ে সে মাথায় রাখে। তো দেখা গেছে যে সুপারভাইজারের অনেক কিছু মিস্টেক হতে পারে, সিটে এদিক ওদিক বসাতে পারে। তো আমি বলতে চাই তাদের প্যাসেঞ্জারদের যে আপনারা সুপারভাইজারদেরকে হেল্প করবেন সব দিক দিয়ে। দেখবেন সুপারভাইজার আপনার সাথে মানে বন্ধুসুলভ ভাবে সারা রাস্তা যাবে। হয়তো বা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার জার্নি আপনাদের দুজনের একসাথে করতে হয়, প্যাসেঞ্জার এবং সুপারভাইজারের। তো সেটা যদি আন্তরিক না হয়, যাত্রাটা খুবই বিরক্তিকর হয়। তো কাজেই আমি চাই যে যাত্রীরা যেন সুপারভাইজারের সাথে আন্তরিক হয়, এটাই আর কি। সোহাগের পরে আমি ঢুকছিলাম স্লিপারে, আরামবাগ থেকে কক্সবাজার এবং গাবতলী থেকে ঠাকুরগাঁ রানী শঙ্কল পঞ্চগড় রোড, লং রোড স্লিপার। গাড়িটা প্রথম ট্রায়ালে আমি যখন যাব, ঠিক আছে, কক্সবাজার, আরামবাগ থেকে কক্সবাজার যাব প্রথম ট্রায়ালে। তা যে ট্রায়াল গাইড আমি, আর মেইন গাইড ছিল একজন, ড্রাইভার ছিল, স্টাফ ছিল। তো যখন আরামবাগে আসছে, ওনারা গাড়িটা ছাড়ছে, গাড়িতে কোনো স্পেয়ার টায়ার নেয় নাই, ঠিক আছে। গাড়িতে প্যাসেঞ্জার নেওয়ার পর কুমিল্লার আগে, মেঘনাঘাট পার হওয়ার পরে কুমিল্লার অনেকখানি আগে দাউদকান্দি পাস করে একবার টায়ার পাঞ্চার হয়ে গেল, একদম ধারাম করে টায়ারটা ফেটে গেল। প্রথম ট্রায়াল আমার, কি যে যন্ত্রণা! যাত্রী তো চিল্লাপালা শুরু করে দিছে, যাত্রীদের থামানো হলো এবং বলা হলো ড্রাইভারকে যে এক্সপায়ার টায়ার কই। লং রুটের একটা গাড়ি, সে এক্সপায়ার টায়ার নেয় নাই। এখন তারও দোষ না, দোষ কোম্পানি, কোম্পানি তাকে দেয়ই নাই। তারা অনেকবার বলছে কিন্তু দেয় নাই। এখন যাত্রীরা তো প্রচুর উত্তেজিত, ড্রাইভার স্টাফকে মারবে, তোরা স্পেয়ার টায়ার কিসের জন্য নিয়ে আসিস নাই, এত দূরে একটা লং জার্নি। তাদেরকে অনেক আকুতি মিনতি করে থামানো হলো। থামানো হওয়ার পর চাকাটা খুলে নিয়ে যা বানাই নিয়ে আসা হলো, চাকাটা মডিফাই করে বানাই নিয়ে আসা হলো। কিছু দূর যাওয়ার পর আবার যে অবস্থা সে অবস্থায়। এখন আমি তো ফার্স্ট ট্রায়াল জীবনে কোনোদিন স্লিপারে করিও নাই, ফার্স্ট বাসে গাইডিং করতে করতে যাচ্ছে কক্সবাজার, 2বার টায়ার পাঞ্চার। জীবনের মতে আমার ওইখানেই শিক্ষা পেয়ে গেছি যে আমার কত বড় একটা সমস্যা, যাত্রীরা যে কিভাবে উত্তেজিত হয় আর কিভাবে মেনটেন করতে হয় সেটা আমি ওই গাইডের থেকে বুঝতে পারছি। যে এরকম দুইবার একটা ঘটনা ঘটে গেল চলতির উপরে। তো এখন মোটামুটি যে কোনো যাত্রী হোক, যে কোনো ভাবে হোক, আমি আবার গাইড করতে পারি ইনশাল্লাহ, যাত্রীকে মেনটেন করতে পারি। তো ওইটা থেকে আমি শিক্ষা পাইছি যে আমার ফার্স্ট ট্রায়ালই এরকম হার্ড হয়েছে। এখন যত রকমের হার্ড ড্রাইভ বা লং ড্রাইভ বা যেটাই হোক না কেন, যদি গাইড করতে হয় আমার কোনো সমস্যা হয় না। এটা ইন্টারেস্টিং ব্যাপার। এই তো আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকি আকন্দ, মেরিন ইঞ্জিনিয়ার। আমার একাডেমি নারায়ণগঞ্জ বিএমটি থেকে আমি পড়াশোনা করছি। বর্তমানে আছি বিলাস পরিবহনের গাইড হিসেবে আছি, মার্সিডিজ বেঞ্জ বিজনেস ক্লাস বাসের গাইড হিসেবে আছি সিলেট মহাখালী রোডে। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, আমার স্কুলটা ছিল মেইন রোডের সাথে, ঠিক আছে, মেইন রোডের সাথে ছিল। তো আমাদের ক্লাসের গ্যাপে বা জানালা দিয়ে বিভিন্ন গাড়িগুলো দেখা যেত, খুব সুন্দর সুন্দর আগমনী যাইতো, গ্রিন লাইন যাইতো, খুব সুন্দর সুন্দর এসি বাসগুলো যাইতো, তা হানিফের ভলভো যাইতো। তা আমি ভাবতাম যে কবে এই গাড়িগুলোতে একটু উঠবো, কবে বড় হবো, এদিক ওদিক চলাফেরা করবো। আমার আবার ছোটবেলা থেকে ঘুরতে খুব পছন্দ, ঘোরাফেরা খুব পছন্দ। তো তারপর স্কুল থেকে যখন দেখতাম যে সুন্দর সুন্দর গাড়ি যায়, এগুলাতে আমি শুধু যাতায়াত করবো, চড়বো, আল্লাহ যেন আমাকে ওই তৌফিকটা দান করে। তো এসএসসি পাস করলাম, এসএসসির পরে আমি মেরিনে পড়াশোনা করলাম। মেরিনে পড়াশোনা করার পর 3 বছর আমি দেশীয় বিভিন্ন জাহাজে চাকরি করছি, ইন্টারনাল, দেশের ভিতর যে চলাফেরা করে, লাইটার ভেসেল, কোস্টার ভেসেল, বিভিন্ন কোম্পানিতে 3 বছরের মতো
চাকরি করছি। চাকরি করার পর আমি এই কিছুদিন আগে, 1 বছর আগে রাশিয়ার জন্য ট্রাই করছিলাম সরকারিভাবে, যে রাশিয়া চলে যাব। তো পরীক্ষা দিছি, ইন্টারভিউ আমার খুব ভালো হয়েছে। ইন্টারভিউর পরে ডাকছে, ডাকার পর জানি যে মেডিকেল হবে। তো মোটামুটি এত ভালো ইন্টারভিউ দিছি, আমি জানি যে 100 শিওর যে আমার রাশিয়াতে যাওয়া হয়ে যাবে। তা এই পরিপ্রেক্ষিতে আমি তখন জাহাজে চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় আসি, কারণ আমার সাগরে থাকলে আবার নেটওয়ার্ক থাকবে না, আমি তথ্য পাবো না, কখন কি ডাকলো না ডাকলো বা কখন যাইতে হবে, কি সমাচার, এগুলো তো তথ্য আমি পাবো না। আমি ছেড়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে 15 দিন বসে থাকি যে নিউজ আসবে। 15 দিন যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, আমার আর কোনো নিউজ আসে না। তা আসেই না। তা আমি ওদিকে ফোন করি মন্ত্রণালয়ে, একটা সরকারিভাবেই বয়সেল থেকে আমি চান্স পাইছিলাম। ওনারা ফোন তেমন রিসিভ করে না, একবার রিসিভ করে বলে লোক নেওয়া শেষ। তখন আমি মোটামুটিভাবে একটু ভেঙে পড়ছিলাম, যে আমি যেভাবে আশা করছিলাম যে রাশিয়াতে যাব, হয়তো যাওয়া হলো না। তারপরে জাহাজের দিকে আমার মন টানতেছে না, এখন কি করি। তো আমার এক বন্ধু তখন গাইডিংয়ে চাকরি করে সোহাগে, তো বললো যে আয়, বসে থাকার চাইতে আয়, এসি বাসে ডিউটি, তেমন কোনো ঝামেলা নাই, এসে দেখতো করতে পারিস কিনা। সোহাগে ফার্স্ট আসলাম, আসার পরে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ সিলেকশন, তারপরে যে প্রসেসিংগুলো থাকে কোম্পানির, সেই প্রসেসিংগুলো করলাম। প্রসেসিংগুলো করার পর আমার কেমন জানি ভালো লাগলো না। ট্রায়াল চলে সব কিছু করার পর শখ পরিবহনে যাওয়ার পর আমার তেমন অতটা ভালো লাগলো না। আমি ছেড়ে দিয়ে আবার বাসায় চলে গেলাম। কতদিন করছি এটা বলার দরকার নাই, আমি ছেড়ে দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর সাধারণ জব পাইছিলাম, মানে কর্পোরেট জব আর কি, ইঞ্জিনিয়ারিং কর্পোরেট জব। সেটা বেতনে আমার পোষায় নাই, আমি তারপর আবার বাসায় চলে গেছি। তা বেশ কিছুদিন পর আমি ইউনাইটেড বিলাসের সার্কুলার দেখলাম, যে এখানে যাই দেখি। তা মহাখালীতে আসলাম, আসার পরে ইউনাইটেড বিলাসে ইন্টারভিউ দিলাম। দেওয়ার পর সিলেক্টেড কোম্পানির যে প্রসেসিংগুলো, সেই প্রসেসিংগুলো আমি কমপ্লিট করলাম। আচ্ছা। কমপ্লিট করার পর আমার জব শুরু হয়ে গেল। স্টার্টিং মোটামুটি ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড এসি দিয়ে শুরু হয়েছে। খুব ভালোভাবে 6-7 মাস করলাম। করার পর আবার বিলাস চালু হইলো, এনাদুল্লাহ সাহেবের যে এনা, সেটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, বিলাস চালু হচ্ছে। তো প্রথমেই আমি বিলাস স্টার্টিং শুরু করলাম মহাখালী থেকে। সর্বপ্রথম ছিল হচ্ছে মৌলভীবাজার, ঠিক আছে, সিলেট চালু হয়েছিল না, মৌলভীবাজার শুরু হয়েছিল। তা আমার একটা কোম্পানি এসি গাড়ি দিয়ে দিল, আমি মৌলভীবাজার করা শুরু করলাম। মৌলভীবাজারের পর বিয়ানীবাজার, সেটাও করলাম। ফার্স্ট সুপারভাইজার হিসেবে এই বিলাসে আমিই ছিলাম প্রথম থেকে, এখনো আসি। যখন এসি গাড়ি স্টার্ট শুরু হয়েছে তখন থেকে আমি আছি। তারপর বিয়ানীবাজার করলাম টানা 3-4 মাস একটানা। এরপরে এই যে কিছুদিন আগে সিলেট চালু হইলো। সিলেট চালু হওয়ার পর এখন আমি সিলেটও করি, কোম্পানি আমাকে যখন যেটাতে দিচ্ছে সিলেট করতেছি, বিয়ানীবাজার করতেছি, মৌলভীবাজার করতেছি। তো আসলে মূলত এভাবেই আমার মনে করেন মোটর ডিপার্টমেন্টটা আসা, এবং মহাখালীতে আসছি 1 বছর আগে, এই 2025-এর আমি এখানকার টার্মিনালের সদস্য হয়েছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন এই মোটর ডিপার্টমেন্টে কেমন আছেন, বা আগে যখন মেরিন ইঞ্জিনিয়ারিং লাইফে ছিলেন তখনকার সময় আর এখনকার সময় কেমন, যদি এই বিষয়ে বলতেন। আসলে দুইটা ডিপার্টমেন্টই হচ্ছে ভ্যাসেল, দুইটাই পরিবহন। ওটাতে আমি তেল পরিবহন করছি, বা সিমেন্ট পরিবহন করছি, বা আপনার হচ্ছে গম, ভুট্টা, চাউল, ডাল, এগুলো আনা নেওয়া করছি। এখানে আনা নেওয়া করি হচ্ছে প্যাসেঞ্জার। হ্যাঁ, ওইটা পানিতে, সাগরে, আর এটা হচ্ছে রাস্তায়। দুটাই রিস্ক, কোনোটাই ইজি না, এবং দুইটাই জার্নির, ঠিক আছে, দুইটাই জার্নির। অনেকে এটাতে আসলে বমি করবে, ওটাতে গেলেও বমি করবে, যারা ট্রেনিং প্রাপ্ত না, যেটাতেই যাক বমি করবে, অভ্যস্ত না যারা। তো আমার কাহিনী হচ্ছে ব্যাপারটা, ওখানে আমি যেরকম উপভোগ করছি লাইফ, এখানে এসেও সেরকমই উপভোগ করতেছি। কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি আমার ঘোরাফেরা একটু পছন্দ হোক, আর এরপরে হচ্ছে ব্যাপারটা এইখানে আসি, এইখানে একটু হয়তো সম্মানটা হয়তো কম, যে গাইড, ওইখানে আমি ইঞ্জিনিয়ারে ছিলাম। আসলে কে কি বললো ওটা আমার দেখার বিষয় না, আমি এখানে সেন্টারে আসি, এখান থেকে আমি সরকারি বিভিন্ন পরীক্ষা দিতে পারতেছি। মহাখালী এমন একটা জায়গা যেখান থেকে মানে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় মুভ করা যায়, প্লাস পরীক্ষা দেওয়া যায়। এখন আসি মোটামুটি, অন্তত পক্ষে আমি সবাইকে বলি নাই, এই আজ আপনাকে ফার্স্ট আমি শেয়ার করতেছি আমার কথা। এখন আমি কাউকে, আপন মানুষদেরও বলি নাই যে আমি গাইডিং এ আছি বা সুপারভাইজারে আছি। তো অনেকেই জানে যে আমি ইঞ্জিনিয়ারিং জব টুকটাক কিছু একটা করতেছি। আচ্ছা। তা আসলে ইঞ্জিনিয়ারিং জবে আমি নাই, গাইডিং এ আছি 1 বছর হলো। আর ব্যাপার হচ্ছে যে মোটামুটি আমি মানায় নিতে পারি, সব জায়গায় মানায় নিতে পারি। তো ওইখানে যেরকম ভাবে মানায় নিছি, এখানেও সেরকম ভাবে মানায় চলতেছে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আর ফেসবুক বাসলাভারদের অনেক ধন্যবাদ। আমি আপনাদের ভিডিও রেগুলারই দেখি, বিশেষ করে আপনার ভিডিওটা আমার চোখের সামনে বেশি আসে। তো আজ কপালে হয়তো ভাগ্যে আপনারে পাইছি।
আমার কথাগুলো আপনার ফার্স্ট বললাম, আমি আমার রিলেটিভদেরও কখনো এই কথা বলি নাই যে না জানি কি বলে ইঞ্জিনিয়ার হয়েও। কিন্তু আসলে আমার চয়েস হচ্ছে স্বাধীনভাবে ঘোরাফেরা করা। চাকরিটা আসলে স্বাধীন, এই চাকরিটা স্বাধীন। আমার ইচ্ছা করলো আমি করলাম না, ইচ্ছা করলো করলাম, ছুটি নিয়ে চলে গেলাম, কোনো কৈফিয়ত নাই। ঠিক আছে, রিলিভার আছে, রিলিভার দিয়ে গেলো, বাস, সমস্যা নেই। তো ব্যাপার হচ্ছে যে আমার মোটামুটি চলতেছে, একবারে খারাপও না আবার বেশি ভালোও না। তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছি, মানে নিতে পারি, এই জন্যই ঠিক আছি। তো ভাই ধন্যবাদ আপনাকে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তো ভাই ভালো থাকবেন, সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।